একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি। লেখক হুমায়ুন আহমেদ। জ্ঞানবিকাশ.com এর সৌজন্যে পাঠ করছি আমি ফাবিয়া ফেরদৌস। উৎসর্গ। পুওর FLC কে। হতদরিদ্র শব্দটির একটি সুন্দর বাংলা আছে, 9 দুয়ারি। পার্ট 1। কবি রুস্তম আলী দেওয়ানের ছদ্মনাম রুয়াদে, নিজ নামের আদ্যাক্ষর নিয়ে ছদ্মনাম। রুস্তমের রু, আলীরা এবং দেওয়ানের দে, রুয়াদে। তার একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রুয়াদের সাইকেল। কাব্যগ্রন্থে 40টি কবিতা আছে। প্রথম কবিতার নাম পিঁপড়া। পিঁপড়া। আমার গ্লাস দিয়ে একটা পিঁপড়া উঠছে। তার মাথা কালো, শরীরের বর্ণ মধুলাল। এখন সকাল, গ্লাসে ফ্রিজের পানি, শূন্যের কাছাকাছি তাপ। তৃষ্ণায় কাতর পিঁপড়া পানি খুঁজে পাবে কিনা মনে সেই চাপ। দ্বিতীয় কবিতা মশা। তৃতীয়টি ফড়িং। কবির সব কবিতাই কীটপতঙ্গ নিয়ে। সর্বশেষ কবিতাটির নাম অন্ধ উইপোকা। রুস্তমের দুলাভাই আমিন সাহেব এই বই তার এক বন্ধুর প্রেস থেকে ছেপে দিয়েছেন। প্রচ্ছদ এঁকেছে প্রেসের এক কর্মচারী। বইয়ে প্রচ্ছদ শিল্পীর নাম নেই। প্রচ্ছদে উল্টো করে রাখা আছে একটা সাইকেল। সাইকেলের চাকা আকাশের দিকে। একটি চাকায় নীল রঙের পাখি বসে আছে। ঠিক কি পাখি তা বোঝার উপায় নেই। ঘুঘু হতে পারে, আবার কবুতরও হতে পারে। পাখিটা আহত, তার ডানা ভাঙা। ভাঙা ডানায় গাঢ় লাল রঙের রক্তের আভাস। কয়েক ফোঁটা রক্ত সাইকেলের স্পাইকের ওপরও পড়েছে। সাইকেলের চাকার পাশে এক কাপ চা। চা থেকে গরম ধোঁয়া উঠছে। কবি সাহেবের বয়স 40। সরলরেখার মতো কৃষকায়। কৃষকায় লোক সাধারণত লম্বা হয়। রুস্তম আলী বেটে। সে কবি নজরুল স্টাইলে মাথায় বাবড়ি রেখেছিল। মাথার তালুতে ফাঙ্গাসের প্রবল আক্রমণে তাকে মাথা কামিয়ে ফেলতে হয়েছে। মাথা কামানে তার চেহারায় আলাভোলা ভাব চলে এসেছে। তার চোখ বড় বড়, চোখের মণি ঘন কালো। চোখের পল্লব মেয়েদের চোখের পল্লবের মতো দীর্ঘ বলে তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। কবি রুস্তম ধানমনির একটি দোতলা বাড়িতে থাকেন। বাড়ি লেকের পাশে, নাম আসমা ভিলা। বাড়িটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। রুস্তমের বাবা সাজ্জাদ আলী 2 নম্বরী ব্যবসায় বিশেষ সাফল্য অর্জন করেছিলেন। ব্যবসায়ী মহলে তার নাম ছিল বজ্জাত আলী। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল জেলে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন জেল খাটছেন। 6 বছর কাটা হয়েছে, আর 8 বছরের মাথায় মুক্তি পাওয়ার সম্ভাবনা। জেলের যাবজ্জীবন 14-15 বছরে শেষ হয়। তার স্ত্রীর নাম আসমা। আসমা রুস্তম আলীর মা। আসমার নামে ধানমন্ডির বাড়ির নাম আসমা ভিলা। শ্বেত পাথরে খোদাই করে লেখা বাড়ির নাম বেশি দিন থাকে না, কালো রং উঠে যায়। আসমা ভিলার সব আকার চিহ্ন হয়ে উঠে গেছে। এখন বাড়ির নাম অসম ভিল। স্ত্রী হত্যার দায় থেকে সাজ্জাদ আলী বেকসুর খালাস পেতে যাচ্ছিলেন। চাক্ষুষ কোনো সাক্ষী নেই। হঠাৎ কোথেকে তার কাজের মেয়ে সালমার মা উদয় হয়ে আদালতকে জানালো সে এবং তার মেয়ে সালমা দুজনেই বেগম সাহেবকে খুন হতে দেখেছে। স্ত্রী হত্যা মামলায় শেষ পর্যায়ে সাজ্জাদ আলী হতাশ গলায় জজ সাহেবকে বলেছেন, স্যার, আমার স্ত্রী আসমা ছিল 3 মণি মুটকি। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার ওজন 40 পাউন্ড। আমার পক্ষে কি সম্ভব ওই মুটকিটাকে গলা টিপে মারা? মুটকি একটা লাথি দিলেই তো আমি শেষ। তারপরেও ধরলাম মেরেছি। মুটকিটাকে ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলাবো কি করে? তাকে ঝুলাতে কপিকল লাগবে। মুটকি সুইসাইড করেছে। এটা কেন বোঝেন না? আপনারা জ্ঞানীগুণী মানুষ। কোর্টে হাসির ধুম পড়ল। জজ সাহেব নিজেও হাড্ডি সর্বস্ব সাজ্জাদ আলীর দিকে তাকিয়ে মুচকি হেসে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলেন। জেলে সাজ্জাদ আলী খুব যে কষ্টে আছেন তা না। জেলের মাদক বাণিজ্যের সঙ্গে তিনি ভালো মতোই যুক্ত। বাংলা মদ, স্কচ হুইস্কি, ফেন্সিডিল সবই তিনি 24 ঘন্টার মধ্যে জোগাড় করে দিতে পারেন। তার গা হাত পা টেপার জন্য 2 জন কয়েদি আছে। রাতে একজন গা টিপে, অন্যজন তাল পাখায় বাতাস করে ঘুম পাড়ায়। গরম বেশি পড়লে তিনি জেলের হাসপাতালে ভর্তি হয়ে যান। সেখানে ফ্যানের ব্যবস্থা আছে। বছরে 6টা চিঠি পাঠানোর অনুমতি সাজ্জাদ আলীর আছে। তিনি তার ছেলে রুস্তমের নামে 6টা চিঠি পাঠান। সব চিঠির বিষয়বস্তু এবং ভাষা একই। একটি চিঠির নমুনা। 786। বাবা রুস্তম আলী, দোয়া গো, তোমার উপর আমার বিরক্তির সীমা নেই। তোমাকে বলেছি সালমার মাকে যেভাবে হোক খুঁজে বের করবে। এই বদ মাগির সাক্ষীর কারণে আমি আর জেলখানায়। সে নাকি নিজের চোখে দেখেছে আমি তোমার মাকে খুন করেছি। এই সুবর্ণীকে দিয়ে সত্য কথা বলায় মামলা পুনর্বিবেচনার ব্যবস্থা করবে। এটা আমার আদেশ। এই আদেশে যেন অন্যথা না হয়। ইতি তোমার হতভাগ্য পিতা, এস আলী, BSc অনার্স। পুনশ্চ 1।
ধানমন্ডি বাড়ি বিক্রির জন্য অনেক দালাল তোমাকে ধরবে, তাদের কথায় কর্ণপাত করবে না। জেলখানা থেকে ফিরে এসে যা করার আমি করব। পুনশ্চ 2, আমার ব্যবসার পার্টনার গোলাম মোল্লার কাছে থেকে 100 হাত দূরে থাকবে। তার অবস্থান ইবলিশ শয়তানের 3 ধাপ নিচে। পুনশ্চ 3, তোমার মাথা কিঞ্চিত আউলা অবস্থায় আছে, চিকিৎসার ব্যবস্থা করবে, অবহেলা করবে না। অবহেলা করলে দেখা যাবে একটা পর্যায়ে তুমি গায়ের সব কাপড় বিসর্জন দিয়ে ফার্ম গেটের মোড়ে ট্রাফিক কন্ট্রোল করতেছো। রুস্তম আলী বাবার চিঠির উত্তর দেয় না। সালমা আমাকে খুঁজে বের করার ব্যাপারে তার মধ্যে কোন রকম আগ্রহ দেখা যায় না। বর্তমানে সে একটি সুররিয়েলিস্টিক উপন্যাস লেখার চিন্তায় ব্যস্ত আছে। উপন্যাসের নায়ক মৃত, কিন্তু সে তা জানে না। সে তার স্ত্রীর সঙ্গে বাস করে, তার ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যায়, পিজা হাটে নিয়ে যায়। ছেলে পিজা খায়, সে তাকিয়ে তাকিয়ে দেখে, নিজে কিছু খায় না, কারণ সে ক্ষুধা তৃষ্ণা থেকে সম্পূর্ণ মুক্ত। নায়ক হিন্দু, নাম সলারাম। সলারাম শব্দটা উল্টোটা করলে হয় মরা লাশ। অতি জটিল উপন্যাস বলেই চিন্তা ভাবনাতেই রুস্তম আলীর অনেক সময় কাটছে। উপন্যাসে নানান খুঁটিনাটি যখনই তার মাথায় আসছে সে লিখে রাখছে। যেমন মৃত্যুর 1 মাস পরও মানুষের মাথার চুল এবং নখ বাড়ে, বন্ধ হৃৎপিণ্ড হঠাৎ চালু হয়ে কিছু রক্ত সঞ্চালন করে। রুস্তমের বাড়ি ভর্তি লোকজন, বেশিরভাগ লোকজনকেই সে চেনে না। একজনের নাম চণ্ডীবাবু, তিনি একতলার সর্বদক্ষিণে থাকেন। দুপুরের পর থেকে বারান্দায় খালি গায়ে বসে থাকেন, তার পরনে থাকে লুঙ্গি। প্রায় এই লুঙ্গি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়ে থাকে বলে বারান্দার দক্ষিণে কেউ তাকায় না। ড্রাইভার সুরজকে রুস্তম আলী চেনে। ড্রাইভার সুরজের সঙ্গে আরেকজন ফিটফাট বাবু থাকে, তাকে সে চেনে না। এই ফিটবাবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখে সানগ্লাস পরে থাকে, ইন করে শার্ট পরে, গলায় লাল রঙের টাই। তার ব্যবহার অত্যন্ত ভদ্র। যতবারই রুস্তম বের হয় সে ছুটে এসে গেট খুলে দেয় এবং বিনীত গলায় বলে, স্যার ভালো আছেন? রাতে ঘুম কি ভালো হয়েছে? কোথায় যাচ্ছেন স্যার? গাড়ি বের করতে বলবো? রুস্তম কখনো গাড়ি বের করতে বলে না, তার ক্লাস্ট্রোফোবিয়া আছে। গাড়ির দরজা বন্ধ করা মাত্র ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়। এই গাড়ি নিউ মার্কেট থেকে কাঁচা বাজার করার কাজে ব্যবহার করা হয়। ইঞ্জিন যেন বসে না যায় এই জন্য ড্রাইভার সুরজ সপ্তাহে 3 দিন গ্যারেজে গাড়ি স্টার্ট দেয়। তখন গাড়ির পেছনের সিটে ফিটবাবু গম্ভীর মুখে বসে থাকে, তাকে দেখে মনে হয় সে দাওয়াত খেতে যাচ্ছে। রান্নাঘরের বাবুর্চি মরিয়মকে রুস্তম চেনে। মরিয়মের সঙ্গে ইদানিং অল্প বয়স্ক সুশ্রী চেহারার এক মেয়েকে দেখা যাচ্ছে। সে সবসময় সেজেগুজে থাকে এবং বিরোহী ভঙ্গিতে ঘুরঘুর করে। প্রতিদিন বিকালে ছাদে যায়, ছাদে সে গুনগুন করে গান করে, হিন্দি সিরিয়ালের কোনো গান। গানের মাঝখানে হো 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 শব্দ আছে। রাত 10টার দিকে সে রুস্তম আলীর ঘরে ঢুকে। তার পরনে থাকে রাতের পাতলা পোশাক। সেই পোশাক এমনই যে তাকালে গা ঝিমঝিম করে। সে রুস্তমের দিকে তাকিয়ে খানিকটা নাকি গলায় বলে, স্যার কিছু লাগবে? রুস্তম তখন ব্যতিব্যস্ত হয়ে বলে, না না কিছু লাগবে না, থ্যাংক ইউ। বিরোহিনী তারপরেও দরজা ধরে উদাস চোখে তাকিয়ে থাকে। উদাসী এই মেয়ের নাম মুনিয়া। এই নাম কবি রুস্তমের প্রায় মনে থাকে না। পাখির নামে মেয়ের নাম, এটুকু শুধু মনে থাকে। কি পাখি সেটা আর মনে আসে না। অদ্ভুত অদ্ভুত পাখির নাম মনে আসে, যেসব পাখির নামে মেয়েদের নাম রাখা হয় না, যেমন ধনেশ পাখি, হরিয়াল, ঘুঘু, লেজঝোলা কাকাতুয়া, চিল, সারস, বক। মেয়েটা মনে হয় ড্রাইভারের কোনো আত্মীয় কিংবা ড্রাইভারের সঙ্গে যে ফিটবাবু থাকে তার আত্মীয়। ড্রাইভারকে এবং ফিটবাবুকে মেয়েটা ডাকে ছোট কাকু। রুস্তম প্রায় ভাবে মেয়েটার বিষয়ে খোঁজ নেবে, খোঁজ নেওয়া হয় না। দোতলায় রুস্তমের আর্ট টিচার সাদেক হোসেন মিয়ার জন্য একটা ঘর আছে। সাদেক হোসেন মিয়া চারুকলা থেকে 5 বছর আগে পাশ করেছেন। অনেক চেষ্টা এবং সাধনায় তিনি তার চেহারা উলুম্বুসের মতো করেছেন। মুখ ভর্তি দাড়ি, মাথা এবং ভুরু সুন্দর করে কামানো। ডান কানে তিনি দুল পরেন। এই দুলের ডিজাইন তার নিজের। একটা আস্ত পাকা সুপারি রূপার রিং এ ঝুলে থাকে। তার ডিজাইন করা এই দুল এখন অনেক জায়গায় পাওয়া যায়। ফ্রান্সে যাওয়ার নানান ধারণ দেয় সাদেক হোসেন মিয়ার সময় পার হয়ে যাচ্ছে, তেমন কিছু হচ্ছে না। সাদেক হোসেন তার ছাত্রকে বলেছেন, আপনার ভেতর জিনিস নেই, জিনিস থাকলে টুথপেস্টের মতো টিপে বের করে ফেলতাম। যাই হোক, আপনার প্রধান কাজ হবে ক্যানভাসে ব্রাশ নিয়ে রং ঘষা। রং ঘষতে ঘষতে হাত ফ্রি হবে, তখন আমি চেষ্টা নিব। রুস্তম আলী ক্যানভাসে নিয়মিত রং ঘষে যাচ্ছেন। তার শিক্ষক সস্তা সিগারেট ফুঁকে সময় পার করছেন। ভদ্রলোকের থাকা খাওয়া ফ্রি। মাস শেষে বেতন 5,000 টাকা। তিনি বেতনের টাকাটা অতি অনাগ্রহের সঙ্গে হাতে নেন। সেদিনই ছাত্রের ছবি আঁকা বিষয়ে কিছু খোঁজ খবর নেন, কিছু কথাবার্তা হয়। রং ঘষা চলছে? চলছে। কত নম্বর ব্রাশ ব্যবহার করছেন? 6। সিঙ্গেল রং ব্যবহার করেছেন তো? জি। গুড। এখন শুরু করুন 2টা রং ঘষা। ক্যানভাসের এক কোনায় দিবেন কোবাল্ট ব্লু, অন্য কোনায় লেমন ইয়েলো।
ডায়াগোনালি রং দেওয়া শুরু করবেন। মিড পয়েন্টে দুটো রঙের সাক্ষাৎ হবে, ব্লু এবং ইয়েলো মিলে হবে সবুজ। সবুজের একটা আড়াআড়ি লাইন থাকবে। লাইন ইউনিফর্ম সবুজ হবে না, গাঢ় সবুজ, হালকা সবুজ এইসব হবে। সেখানেই মজা, বুঝতে পারছেন তো? আঁকা কমপ্লিট হলে মাঝখানে লাল রং দিয়ে একটা ঘষা দিবেন। লাল রং সবুজ রঙে প্রাণ নিয়ে আসে। আজ থেকে শুরু করে দিন। আচ্ছা, শুরু করবো। আপনার ফ্রান্সে যাওয়ার কি হলো? এখনো কিছু হয়নি, চেষ্টা চলছে। মনে হচ্ছে ইতালি দিয়ে ঢুকতে হবে। অসুবিধা নেই, খসরু ইতালিতে আছে। খসরুকে? আমার বোসম ফ্রেন্ড, একসঙ্গে পাশ করেছি। ওয়াটার কালারে গোল্ড মেডেল পেয়েছিল, এখন ইতালির এক জুতার দোকানে কাজ করে। ও আচ্ছা। স্প্যানিশ এক মেয়ের সঙ্গে লিভ টুগেদার করে। এই মেয়েও একই জুতার দোকানে কাজ করে। মেয়ের নাম এলিজা। ভালো তো। আফসোস, লিভ টুগেদার বাংলাদেশে এখনো চালু হয় নাই। বিবাহ মানে বন্ধন, বন্ধনের ভেতর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ হয় না। আপনার লাইফ স্টাইল আমার পছন্দ, বন্ধন মুক্ত লাইফ। ছবি আঁকা আপনার কিছু হবে না, অন্য কোনো লাইনে হতেও পারে, তবে কবিতায় হবে না। আমাকে যে কবিতার বই দিয়েছেন, সাইকেল না মোটরসাইকেল কি জানো নাম, ওইটা পড়ে দেখেছি। আবর্জনা হয়েছে, কবিতা হয়নি। আমার কথা শুনে আপনি আবার মন খারাপ করবেন না। আর্টিস্ট মানুষ তো, পেটে কথা চেপে রাখতে পারি না। নো অফেন্স প্লিজ। ঠিক আছে ঠিক আছে। লেজ ভেতরে থাকলে যথাসময় লেজ গজায়, লেজ না থাকলে লেজ কখনোই গজাবে না। ছবি আঁকার বিদ্যাটা লেজের মতো, ভেতরে থাকতে হবে। তাই বলে ডিসহার্টেড হবেন না। রং নষ্ট করতে থাকুন, আপনার তো আর টাকার অভাব নেই। ঠিক বলেছি? রুস্তম আলী হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনার এখানে একটা মেয়ে ঘুরঘুর করে। আমি একদিন নাম জিজ্ঞেস করলাম, সে ঠোঁট বাঁকিয়ে বলেছে নাম ভুলে গেছি। আপনি একটা নাম দিয়ে দিন। এমন ফাজিল মেয়ে আমি প্রথম দেখলাম। আপনার আত্মীয়? না। ফাজিল মেয়েটার নাম কি? নাম এখন মনে পড়ছে না। পাখির নামের নাম, ম দিয়ে শুরু। ময়ূরী নাকি? না, ময়ূরী না। তাহলে কি ময়না? না, ময়নাও না, তবে কাছাকাছি। ময়নার কাছাকাছি না আমার কি থাকবে? যাই হোক, জিজ্ঞেস করে জেনে আমাকে বলবেন তো। মেয়েটার চেহারা এবং ফিগারে অন্যরকম ব্যাপার আছে। নুড মডেল হিসেবে অসাধারণ হবে। রাজি হবে বলে মনে হয় না। আপনি আমার হয়ে জিজ্ঞেস করে দেখবেন। ডেইলি 1 ঘন্টা সিটিং দিলেই হবে। 500 টাকা পার আওয়ার দেব। US ডলারে প্রায় $10। খারাপ না। আচ্ছা, বলে দেখব। থাক, আপনার বলার দরকার নেই। আপনি গুছিয়ে বলতে পারবেন না, মেয়ে অন্য অর্থ করবে। যা বলার আমিই বলবো। আচ্ছা। কবি রুস্তম সপ্তাহে একদিন জিগাতলায় তার বোনের বাসায় যায়। তার একটাই বোন, নাম সামিনা। সামিনা অপসরীদের চেয়ে রূপবতী। 9 বছর হলো বিয়ে হয়েছে, এখনো ছেলে মেয়ে হয়নি। সামিনা তা নিয়ে কোনো দুঃখ নেই, বরং আনন্দ আছে। ছেলে মেয়ে মানে ঝামেলা। সন্তান হলে শরীর নষ্ট হবে। সন্তান পেটে থাকার সময় যে পেট বড় হবে, খালাসের পর সেই পেট কমলেও একটা থলথলে ভাব থেকেই যাবে। নাভি বের করে শাড়ি পরা জন্মের জন্য শেষ। সামিনা অনেক টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে নাভিতে একটা হীরার দুল লাগিয়েছিল। সেই দুল যদি শাড়ি দিয়ে ঢেকিয়ে রাখতে হয়, তাহলে এত টাকা খরচ করে নাভি ফোটা করার মানে কি? সামিনার স্বামীর নাম আমিন, বয়স 50। চুল পেকে গেছে, গাল ভেঙেছে, একটা চোখে ছানি পড়েছে। ছানি পোক্ত হয়নি বলে অপারেশন করা যাচ্ছে না। আমিনের বেশ কিছু চালু ব্যবসা আছে। বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবসা। ট্রাকে করে বাড়িতে বাড়িতে 5 গ্যালনের পানি সাপ্লাই করা হয়। একটা চালু ফার্মেসি আছে। ফার্মেসির নাম শুরুতে ছিল শেফা। শেফা আরবি শব্দ, অর্থ আরোগ্য। এখন নাম ফার্মেসি সামিনা, স্ত্রী নামে নাম। একটা দেশি জুতার দোকানের মালিকানা তিনি সম্প্রতি কিনেছেন। দোকানের নাম ছিল হংকং শু প্যালেস, এখন নাম সামিনা শু প্যালেস। আমি নিতান্তই ভালো মানুষ। রুস্তমকে তিনি অত্যন্ত পছন্দ করেন। রুস্তম শুক্রবার দুপুরে তার এখানে খায় বলে তিনি নিজে বাজার করেন। ফ্রেশ মাছ মাংস। রুস্তমের পছন্দ টক দই দিয়ে রসমালাই। আমিনের একজন কর্মচারী হাফিজ মিয়া প্রতি শুক্রবার সকালে কুমিল্লার মাতৃভান্ডার থেকে 1 কেজি রসমালাই নিয়ে আসেন। আজ শুক্রবার 1টার মতো বাজে। আমিন চিন্তিত মুখে বসে আছেন, কারণ কুমিল্লা থেকে রসমালাই এখনো এসে পৌঁছেনি। হাফিজ মিয়ার মোবাইলে টেলিফোন করা হচ্ছে। রিং হয়, কিন্তু সে টেলিফোন ধরে না। আমিন মন খারাপ করে জুমার নামাজ পড়তে গেলেন। তার মন খারাপের প্রধান কারণ কুমিল্লার রসমালাই। দ্বিতীয় কারণ, সামিনা বাসায় নেই। কোথায় গেছে তা কাউকে বলে যায়নি। রুস্তম খেতে বসে দেখবে তার বোন নেই। বেচারা মনটা নিশ্চয়ই খারাপ হবে। রুস্তম নিঃশব্দে দুলা ভাইয়ের সঙ্গে দুপুরের খাবার খেলো। তার পছন্দের সব আইটেমই ছিল, যেমন তেল চুপচুপ ইলিশ মাছের ভাজি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, ছোট মাছের টক, টাকি মাছ দিয়ে মাসকালাই ডাল। মাসকালাই ডালের আইটেমটা আমিন নিজ হাতে রেঁধেছেন। আমিন বললেন, সবচেয়ে ভালো আইটেম কোনটা হয়েছে? রুস্তম বলল, আপনি যেটা রেঁধেছেন সেটা। আমি কোনটা রেঁধেছি? মাসকালাই ডাল। আমিন বিস্মিত হয়ে বলল, বুঝলে কি করে? রুস্তম জবাব দিল না। আমিন রুস্তমের এই বিষয়টা জানেন। রুস্তম কিছু কিছু বিষয় না জেনেই বলতে পারে।
তিনি যখন হংকং শু প্যালেস কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন সেদিনই রুস্তমকে বলেন, একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, কেমন হবে বুঝতে পারছি না। রুস্তম বলল, এই ব্যবসা ভালো হতো। আমিন বলেন, কি ব্যবসা বলো তো? জুতার ব্যবসা। বুঝলে কিভাবে? মনে হয়েছে। তুমি তো দিন দিন পীর ফকিরের পর্যায়ে চলে যাচ্ছ। তোমার কথাবার্তায় মাঝে মধ্যে এমন অবাক হই। খাওয়া শেষ হওয়ার আগে হাফিজ মিয়া রসমালাই এবং টক দই নিয়ে উপস্থিত হলো। রাস্তায় বাস অ্যাক্সিডেন্টের কারণে 4 ঘন্টা রোড ব্লক ছিল বলে দেরি হয়েছে। আমিন অত্যন্ত আনন্দিত। রসমালাই শেষ পর্যন্ত এসে পৌঁছেছে। তিনি রুস্তমের বাড়িতে রসমালাই এবং দই দিতে দিতে বললেন, তোমার বুবু থাকলে ভালো হতো। কোথায় যেন গেছে বলেও যায়নি। মোবাইলে টেলিফোন করছি, ধরছে না। রুস্তম স্বাভাবিক গলায় বলল, বুবু পালিয়ে গেছে, আর ফিরবে না। আমিন হতভম্ব গলায় বললেন, তুমি কি বললে? রুস্তম বলল, আপনার গায়ে ঘামের গন্ধ বুবুর পছন্দ না। অনেকে থাকে এরকম, তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আমার গায়ে দুর্গন্ধ আমি পাই না, বুবু পায়। তার নাকে অনেক সেন্সিটিভ। তুমি কি এসব অনুমানে বলছো নাকি জেনে বলছো? জেনে বলছি। আমাকে টেলিফোনে সব বলেছে। সে এখন আছে কোথায়? রুস্তম হাই তুলতে তুলতে বলেন, আপনি যার কাছ থেকে হংকং শু প্যালেস কিনেছিলেন, বুবু আছে তার সঙ্গে, আফতাব চৌধুরী। দুলো ভাই, একটা পান খাবো, ঘরে পান আছে? পান খাবে? পান তো থাকার কথা। তোমার বুবু মাঝে মধ্যে পান খেত, দাঁড়াও দেখি। আমিন পানের সন্ধানে গেলেন না, বসে রইলেন। রুস্তম বলল, আপনার মন কি বেশি খারাপ হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আফতাব চৌধুরীকে খুন করাবো। ভাড়াটে খুনি লাগবে। দোষটা তো বুবুর। খুন করাতে চাইলে বুবুকে খুন করান। আপনার সন্ধানে কি ভাড়াটে খুনি আছে? না, আমার সন্ধানে আছে। আপনি চাইলে তাকে আপনার কাছে পাঠাতে পারি। তোমার সন্ধানে ভাড়াটে খুনি আছে? বাবার পার্টনার গোলাম মোল্লা আঙ্কেলের কাছে আছে। উনি মাঝে মধ্যে আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। তাকে ভাড়াটে খুনির কথা বললে উনি ব্যবস্থা করে দেবেন। আমিন কিছু বললেন না, ঝিম ধরে রইলেন। রুস্তম আবার বললেন, দুলাভাই পান খাবো। আমিন মনে হলো শুনতে পাননি। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রীর সঙ্গে কি তোমার দেখা হয়? না, সে তো এখন আমার স্ত্রী না। তাকে স্ত্রী বলা উচিত না। তোমার ছেলে কত বড় হয়েছে তুমি জানো? না। তোমার স্ত্রী এবং ছেলের সঙ্গে একবার আমার দেখা হয়েছিল নিউ মার্কেটে। তোমার স্ত্রী এমন ভাব করলো যেন আমাকে চেনেনি না। স্ত্রী জাতিকে কোনো বিশ্বাস নেই, এটা মনে রাখবে। জি আচ্ছা, মনে রাখবো। খনার বচনে নারী সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে। খনা মেয়ে মানুষ হয়েও বলে গেছেন। একটা বলুন শুনি। এখন মনে পড়ছে না, মনে হলে বলবো। জি আচ্ছা। তোমার ছেলের চেহারা তোমার মতোই হয়েছে, চোখে চশমা, এ বয়সে চোখ নষ্ট করে বসে আছে। দুলো ভাই, আমার ছেলের প্রসঙ্গটা থাকুক। ডাক্তার আমাকে বলেছেন আমি যেন সবসময় আনন্দে থাকি। চারদিকে নিরানন্দ, এর মধ্যে আনন্দে থাকা সম্ভব? তোমার এই ডাক্তার কিছু জানে না, ডাক্তার বদলাতে হবে। দুলো ভাই, আপনার মন কি বেশি খারাপ? হ্যাঁ। সাইকেলে চড়বেন? সাইকেলে চড়লে মন ভালো হবে। কে বলেছে? তোমার ডাক্তার? না, এটা আমি বের করেছি। সাইকেলে চড়লে কেন মন ভালো হয় ব্যাখ্যা করব? ব্যাখ্যা লাগবে না। বুবু আপনার জন্য একটা চিঠি লিখে রেখেছে। কোথায় রেখেছে? আমার কাছে রেখে গেছে। কি লিখেছে চিঠিতে? আমি পড়িনি। স্ত্রী চিঠি লিখেছে স্বামীকে, সেই চিঠি পড়া উচিত না। চিঠি সঙ্গে করে এনেছো? জি। আমি চিঠি পড়লেন। তার মুখ অন্ধকার হয়ে গেল। নিঃশ্বাসেও সামান্য কষ্ট শুরু হলো। চিঠিটা এরকম, এই শোনো, তোমার কাছে লেখা এটা আমার প্রথম চিঠি এবং শেষ চিঠি। যেসব স্বামী স্ত্রী 24 ঘন্টা একসঙ্গে থাকে তারা চিঠি চালাচালি করে না। এখন আমি তোমাকে ল্যাং মেরে চলে গেছি, কাজে 2-1টা চিঠি লেখা যেতে পারে। ল্যাং শব্দটা খুবই খারাপ শোনাচ্ছে। এই মুহূর্তে অন্য কোনো শব্দ মাথায় আসছে না। ল্যাং এর বদলে ইংরেজিতে কিক ব্যবহার করা যেত। এটা ল্যাং এর চেয়েও খারাপ। ল্যাং শব্দ ব্যবহারের জন্য সরি। তোমাকে ছেড়ে আসার 7টা কারণ আমি বের করেছি। প্রথম কারণ, তোমার গায়ে পাঠার মতো বোটকা গন্ধ। অন্য কারণগুলো বলছি। ঘুমালেই নাক ডাকো, মনে হয় প্রেসার কুকার চলছে। তুমি সবার সামনে নির্বিকার ভঙ্গিতে নাকের লোম ছিঁড়ো। বাথরুম করে ফ্ল্যাশ টানতে বেশিরভাগ সময় ভুলে যাও। নিজের ব্যবসা ছাড়া অন্য কোনো বিষয়ে তোমার আগ্রহ নেই। ঘুমানোর সময় তুমি হাঁ করে ঘুমাও। বাড়িতে যতক্ষণ থাকো খালি গায়ে থাকো। তুমি প্রথম শ্রেণীর নির্বোধ। আমি চিঠি পড়া মাঝখানে বললেন, তোমার বুবুর মাথা খারাপ হয়ে গেছে। 9 বছরে সে আমার গায়ে কোনো গন্ধ পেল না, এখন একেবারে পাঠার গন্ধ। রুস্তম বলল, গন্ধটা হয়তো আস্তে আস্তে ডেভেলপ করেছে। আমিন বললেন, পাঠার গন্ধ তোমার বোন জেনে জীবনে কখনো পাঠা দেখেছে? দুলো ভাই, আপনি রেগে যাচ্ছেন। আপনাকে কখনো রাখতে দেখি না, তো এই জন্য অবাক লাগছে। আগেকার পাঠার গন্ধ ছিল না বলে রাগ করতাম না, এখন পাঠার গন্ধ কাজেই রাগ করছি। কিছু মুখ থেকে জিপ করে বের করে বসে থাকুন, দেখবেন রাগ কমে যাবে। কে বলেছে? আমার আর্ট টিচার। উনি প্রায় জিভ বের করে বসে থাকেন। মুখ থেকে জিভ বের করলে আমাদের মধ্যে কুকুর ভাব চলে আসে, তখন রাগ পড়ে যায়। আমিন বিরক্ত গলায় বলেন, উদ্ভট কর্মকাণ্ড তোমার আর্ট টিচার করুক, আমি করব না।
রুস্তম বলল, একটা এক্সপেরিমেন্ট করায় তো দোষ নেই, মুখ থেকে কিছুক্ষণের জন্য জিভ বের করা। আমিন জিভ বের করলেন। অদ্ভুত কাণ্ড, সঙ্গে সঙ্গে তার রাগ কমে গেল। দুলাভাই রাগ কমেছে? রুস্তম বলল, আমাকে খুব শীঘ্রই একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার। কবে নিয়ে যাবেন? নতুন কোনো সমস্যা? রুস্তম বলল, আমার কবিতার বইয়ের প্রচ্ছদ নিয়ে সামান্য সমস্যা আছে। প্রচ্ছদে ছিল সাইকেলের চাকায় একটা পাখি বসে আছে। কয়েকদিন হলো দেখছি পাখিটা চায়ের কাপের উপর বসে আছে। বলো কি? কবিতার বইটা আপনার কাছে আছে, নিয়ে আসুন না। আমি চিন্তিত মুখে কবিতার বইয়ের সন্ধানে গেলেন। বই পাওয়া গেল। পাখিটা সাইকেলের চাকার উপরেই আছে, চা খেতে নিচে নামেনি। রুস্তম বই হাতে নিয়ে বলল, দুলাভাই দেখুন, চায়ের কাপে বসে আছে। আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেলেন। রুস্তমের মাথা দ্রুত এলোমেলো হচ্ছে। আটকানোর বুদ্ধি কি কে জানে। তার ধারণা রুস্তমের ডাক্তার অবস্থাটা আরো খারাপ করে দিচ্ছে। রুস্তম বলল, দুলাভাই এটা কি পাখি? আমিন বললেন, জানি না, আমি পাখি চিনি না। ঢাকা শহরে যারা বাস করে তারা কাক ছাড়া আর কিচ্ছু চেনে না। রুস্তম বলল, আমার ধারণা এটা ডাহুক পাখি। ডাহুক পাখি মারা গেলে কি করে জানেন? না, পা দুটো আকাশের দিকে তুলে রাখে। কেন? মৃত্যুর আগে আগে ডাহুক পাখি মনে করে আকাশ ভেঙে তার উপর পড়ছে, তখন সে দু পায়ে আকাশ আটকাতে চায়। আমিন বললেন, এসব কি তুমি নিজে নিজে বানাচ্ছ? রুস্তম হাসলো। তার হাসি সুন্দর, দেখতে ভালো লাগে। দুলাভাই বলো, আমার বইটা প্রচ্ছদ যে এঁকেছে তার সঙ্গে একটু দেখা করা দরকার। কেন? তাকে জিজ্ঞেস করতাম, উনি কি পাখি এঁকেছেন? এর কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। বাংলা বাজার চলে যাও, বই হাতে নিয়ে যাও। প্রেসের ঠিকানা দেয়া আছে। তুমি পান খেতে চেয়েছিলে, পান খুঁজে পেলাম না, দোকান থেকে একটা পান কিনে নিও। জি আচ্ছা। রুস্তমের কবিতার বইয়ের প্রচ্ছদ যিনি করেছেন তিনি বিরাট মাওলানা, চাপদারি, চোখে সুরমা। বাংলাদেশের মাওলানার মাথায় পাগড়ি কমই পড়েন, ইনার মাথায় সবুজ রঙের পাগড়ি। মাওলানার নাম হাজি আসমতুল্লাহ। রুস্তম বলল, মাওলানা সাহেব এটা কি পাখি? হাজি আসমতুল্লাহ বলেন, মনের ধ্যান থেকে এঁকেছি জনাব, কি পাখি বলতে পারবো না। তার পাখি আঁকা ঠিক হয়নি, গুনার কাজ হয়েছে। কেন? পশু পাখি মানুষ আঁকা নিষিদ্ধ, এদের জীবন দেয়া যায় না বলেই নিষিদ্ধ। আমি একটা পাপ কাজ করে ফেলে গুনাহগার হয়েছি। আপনার আঁকা ছবি সুন্দর হয়েছে। আমি একটা উপন্যাস লিখবো বলে ঠিক করেছি, সেটার প্রচ্ছদ আপনি করবেন। আল্লাহ পাকের হুকুম বল হলে আমাকেই করতে হবে, উনার হুকুমের বাইরে যাওয়ার উপায় আমার নেই। সবকিছুতেই তার হুকুম লাগবে? জি জনাব। এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন ফেলছেন, তা উনার হুকুমে চলছে। মনে করেন আপনি নিঃশ্বাস নিলেন, তখন আল্লাহ পাকের নিঃশ্বাস ফেলার হুকুম বন্ধ করলেন, আপনি আর নিঃশ্বাস ফেলতে পারবেন না। জনাব চা খাবেন? খাবো। একটু বসেন, আমি জোহরের নামাজ আদায় করে নিজের হাতে আপনাকে চা বানিয়ে দেব। আল্লাহ পাকের হুকুমে আমি খুব ভালো চা বানাতে পারি। গোলাম মোল্লা এসেছেন রুস্তমের কাছে। গোলাম মোল্লা রুস্তমের প্রাক্তন শ্বশুর। তার কন্যা দিনার সঙ্গে রুস্তমের বিয়ে হয়েছিল। বিয়ে 3 বছর টিকেছিল। গোলাম মোল্লা সাদা লুঙ্গির উপর পাঞ্জাবি পরেছেন, গায়ে তসরের চাদর। কিছুদিন আগেও তার গাল ভর্তি দাড়ি ছিল, এখন নেই। মাথার চুলে মেহেন্দি দিয়েছেন, চুল টকটকে লাল। গোলাম মোল্লা জর্দা দিয়ে পান চিবুচ্ছেন বলে ঘরময় জর্দার গন্ধ। গন্ধটা কড়া না, মিষ্টি। তিনি বসেছেন দোতলার বারান্দায়, তার কোলের কাছে বাঁকানো বেতের লাঠি। রুস্তম লাঠিটার দিকে তাকিয়ে আছে। তার কেন জানি মনে হচ্ছে উনি লাঠিটা মেঝেতে ছেড়ে দিলেই এটা একটা সাপ হয়ে যাবে। রুস্তমের খানিকটা ভয় ভয়ও লাগছে। রুস্তম ভালো আছো? জি, প্রায় তোমার কথা মনে হয়, আশা হয় না। আজ ঠিক করে রেখেছি, যত কাজই থাকুক তোমার এখানে একবার আসবো। লাঠিটা কোথেকে কিনেছেন? ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলাম, সেখান থেকে কিনেছি। দিনা কিনে দিয়েছে। লাঠিটা কি তোমার পছন্দ হচ্ছে? জি। রেখে দাও। রুস্তম আগ্রহ করে লাঠি নিয়ে নিজের ঘরে ঢুকলো। খাটের সঙ্গে লাঠি দাঁড়া করিয়ে ফিরে এলো। গোলাম মোল্লা বলেন, তোমার চিকিৎসা ঠিক মতো চলছে তো? জি চলছে। চিকিৎসার অবহেলা করবে না, রোজ খানিকক্ষণ হাঁটবে। যে কোনো রোগের জন্য হাঁটা এবং ঘুমানো হলো মহৌষধ। আমি এই বয়সে ঘড়ি ধরে 45 মিনিট হাঁটি। ডাক্তার আধ ঘন্টা হাঁটতে বলেছে, আমি 15 মিনিট বেশি হাঁটি। রুস্তম বলল, অধিকন্ত না দোষায়। কি বললে? বললাম অধিকন্ত না দোষায়, অর্থাৎ বেশিতে দোষ হয় না। এটা কোন ভাষা? সংস্কৃত। তুমি সংস্কৃত জানো নাকি? জি না, কিছু শ্লোক জানি। গোলাম মোল্লা বললেন, তোমার বাড়ির ছাদ তো অনেক বড়, ছাদে নিয়ম করে হাঁটবে। সম্ভব হলে রোজ কালিজিরার ভর্তা খাবে। নবী করিমে বলেছেন, কালিজিরার মৃত্যু ছাড়া অন্য সব রোগের মহৌষধ। জি আচ্ছা। এই বাড়ি নিয়ে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আজই বলবো নাকি অন্য একদিন আসবো? আজই বলুন। ব্যবসায় তোমার বাবা ছিলেন আমার পার্টনার, সমান সমান পার্টনার। ধানমন্ডির এই বাড়ির সন্ধান আমি তোমার বাবাকে দিই।
বাড়ির মালিক থাকতো অস্ট্রেলিয়ার সিডনিতে। হুন্ডির মাধ্যমে তাকে টাকা পাঠাই। তোমার বাবার হাতে তখন টাকা ছিল না, পুরো টাকাটা আমি দিই। এরপর আমি একটা পুলিশি ঝামেলায় পড়ি, 2 মাসের জন্য ইন্ডিয়া চলে যাই। ঝামেলা মেটার পর ফিরে এসে দেখি তোমার বাবা এই বাড়ি তোমার নামে কিনেছে, নামজারি পর্যন্ত করিয়ে ফেলেছে। তুমি কি আমার কথা মন দিয়ে শুনছ? জি আঙ্কেল। তুমি তো অন্যদিকে তাকিয়ে আছো। আমি খুব মন দিয়ে যখন শুনি তখন অন্যদিকে তাকিয়ে থাকি। এটা জানতাম না। যাই হোক, শোনো, তোমার বাবা ভেবেছিল বাকি জীবন আমি ইন্ডিয়াতেই থাকবো, দেশে ফিরতে পারবো না। আমাকে ফিরে আসতে দেখে তার টনক নড়লো। একটা ফয়সালা হলো, বাড়ি 60-40 মালিকানা হবে। 60 আমার, 40 তোমার বাবার। তখন তোমার মা খুন হলেন, তোমার বাবা চলে গেলেন পুলিশ কাস্টডিতে। কথা কি বলছি মন দিয়ে শুনছো তো? জি। এ বাড়ি কেনার ইতিহাস নিয়ে তোমার বাবা কি কখনো তোমার সঙ্গে আলোচনা করেছে? জি না। আমার বিষয়ে কিছু বলছে? আপনার কাছ থেকে 100 হাত দূরে থাকতে বলেছে। বলো কি? আর বলেছে আপনার অবস্থান ইবলিশ শয়তানের 3 ধাপ নিচে। তোমাকে ঠাট্টা করে বলেছে। তুমি বোঝো নি, তুমি তো আবার ঠাট্টা তামাশা বোঝো না। যাই হোক, এখন বলো, বাড়ি নিয়ে তুমি কি আমার সঙ্গে ফয়সালা আসবে? 60 মালিকানা আমাকে বুঝিয়ে দেবে? জি আচ্ছা। কি বললা? বললাম জি আচ্ছা। তাহলে আমি কি উকিলের সঙ্গে পরামর্শ করব কিভাবে কাজটা করা যায়? পরামর্শ করুন। তোমার মনে আবার এমন সন্দেহ হচ্ছে না যে আমি তোমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি? জি না। বরং একটা কাজ করি, 50-50-তে যাই, ঠিক আছে? জি ঠিক আছে। তোমার সঙ্গে কথা বলে আমি খুবই আনন্দ পেলাম। উকিলের সঙ্গে পরামর্শ করে আমি শিগগিরই একদিন আসবো। এখন বলো, তোমার কিছু লাগবে? একজন ভাড়াটে খুনি লাগবে। কি লাগবে? একজন ভাড়াটে খুনি যে টাকার বিনিময়ে খুন করবে। তোমার ভাড়াটে খুনি লাগবে? এসব কি বলছো? আমার লাগবে না, দুলা ভাইয়ের লাগবে। দুলা ভাই একজনকে খুন করাবেন। কাকে খুন করাবে? আফতাব চৌধুরী নামের একজনকে। বুবু তার সঙ্গে পালিয়ে গেছে। কবে? গত শুক্রবারে। বলো কি, সামিনা এই কাজ করেছে? ভাড়াটে খুনি ফুনি এইসব ফালতু কথা। কাউন্সেলিং করে সব ঠিক করে ফেলবো। তুমি তোমার দুলা ভাই এবং সামিনার টেলিফোন নাম্বার দাও, আমি কথা বলবো। তাদের টেলিফোন নাম্বার তো আমার মনে নেই। তারা যখন টেলিফোন করে তখন আমি কথা বলি। তোমার দুলা ভাইয়ের বাসার ঠিকানা দাও। ঠিকানা তো জানি না, বাসা চিনি, কলা বাগানে বাসা। আচ্ছা ঠিক আছে, তোমার কিছুই দিতে হবে না, আমি বের করে ফেলবো। তাহলে তোমার সঙ্গে এই কথা রইল, একজন উকিলের সঙ্গে পরামর্শ করে তাকে সঙ্গে করে তোমার কাছে আসবো। জি আচ্ছা। একটা বই নিয়ে যান। আপনি আমাকে লাঠি দিয়েছেন, লাঠির বদলে বই। কি বই? কবিতার বই। আমি একটা কবিতার বই লিখেছি, নাম রুয়াদের সাইকেল। রুয়াদের সাইকেল জিনিসটা কি? কবিতার বইয়ের নাম। আচ্ছা দাও তোমার কবিতার বই। যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোমার সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি তা গোপন রাখবে। জি আচ্ছা। আমাদের উচিত সর্ববিষয়ে গোপনীয়তা রক্ষা করা। আল্লাহ পাক নিজেও গোপনীয়তা পছন্দ করেন বলেই তার সবকিছুই বাতিনি। বাতিনি কি জানো? না, বাতিনি হলো গুপ্ত। আচ্ছা উঠি। লাঠিটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বয়সের কারণে আমি এখন লাঠি ছাড়া চলাফেরা করতে পারি না। তাছাড়া লাঠিটা আমার মেয়ে দিনা পছন্দ করে কিনেছে। আমি তার উপহার অন্যকে দিয়ে দিয়েছি জানলে মনে কষ্ট পাবে। দিনা কি আপনার সঙ্গে থাকে? না, সে আলাদা থাকে। তার বাড়িতে যখন তখন যাওয়াও যায় না, আর গেলেও সে তার ছেলেকে আমার সামনে আনে না। আনে না কেন? জানি না কেন, জিজ্ঞেস করিনি। লাঠিটা নিয়ে আসো। লাঠিটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হলে আর কথা নেই। আচ্ছা শোনো, আমি যদি আগামীকাল সন্ধ্যায় উকিল নিয়ে আসি তোমার অসুবিধা হবে? না, আগামীকাল আসতে পারবো বলে মনে হচ্ছে না, অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখি যত তাড়াতাড়ি পারি আসবো। জি আচ্ছা। সামিনা তার স্বামীকে ছেড়ে চলে গেল কেন? 7টা কারণ আছে আঙ্কেল। দুলাভাই 7-এর ঝামেলায় পড়েছেন। দুলাভাইয়ের গায়ে পাঠার মতো দুর্গন্ধ। দুলাভাই হাঁ করে ঘুমান। সবার সামনে নাকের লোম ছিলেন। বাথরুমে ফ্ল্যাশ টানেন না। বাদ দাও, এসব শুনতে ভালো লাগছে না। গোলাম মোল্লা লাঠি ছাড়াই রওনা ধরলেন। রাত 10টা। রুস্তম ইজি চেয়ারে বসে আছেন, তার কোলে মোটা বাঁধানো খাতা। উপন্যাসটা আজ শুরু করবেন কিনা তা নিয়ে গত 40 মিনিট ধরে চিন্তা করছেন। একটা প্যারা লিখে ফেলা উচিত। সে চোখ বন্ধ করে উপন্যাসের প্রথম প্যারা মনে করে সাজালো। এক শ্রাবণ মাসের দুপুরে সলারাম বাথরুমে হুমড়ি খেয়ে পড়ল। বাড়িতে কেউ ছিল না। তার স্ত্রী সীতা গাউসিয়াতে সবুজ কাঁচের চুড়ি কিনতে গিয়েছিল। তার সব রঙের চুড়ি আছে, কিন্তু সবুজ রঙের চুড়ি নেই। গাউসিয়া এক চুড়ির দোকানে সে সবুজ রঙের চুড়ির অর্ডার দিয়ে রেখেছিল। দোকানদার বলেছে, আপা মঙ্গলবার এসে নিয়ে যাবেন। আজ মঙ্গলবার। 18টা সবুজ চুড়ি কিনে সীতা বাড়ি ফিরে দেখলো স্বামী মৃত। এসব ক্ষেত্রে স্ত্রীরা হাউমাউ করে কাঁদে। সীতা কাঁদল না, কারণ তার কান্না শোনার মতো ঘরে কেউ নেই। মেয়েরা একা একা কাঁদতে পারে না। সে তার আত্মীয় স্বজনদের খবর দিল। আত্মীয় স্বজন আসা শুরু হওয়ার পরপর গলা ছেড়ে কাঁদতে বসলো। ডেড বডি রাতেই শ্মশানে দাহ করা হলো। মুখাগ্নি করবে সলারামের ছেলে প্রণব। প্রণব ক্লাস 6-এ পড়ে। সে গিয়েছিল নারায়ণগঞ্জে তার জেঠির বাড়িতে। তাকে গাড়ি পাঠিয়ে আনা হলো।
তাকে বলা হলো না যে তার বাবা মারা গেছেন। প্রণব ঘরে ঢুকেই বলল, বাবা। শলারাম বলল, কি, তোমার চোখ বন্ধ কেন? শলারাম বলল, আমি মারা গেছি, এই জন্য চোখ বন্ধ। প্রণব বাবার চোখের পাতা খুলে বলল, তুমি কি দেখতে পাচ্ছ? শলারাম বলল, পাচ্ছি, ছায়া ছায়া ভাবে দেখছি, মনে হচ্ছে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চিন্তার এই পর্যায়ে মুনিয়া দরজা ধরে দাঁড়ালো এবং মিষ্টি গলায় বলল, স্যার কিছু লাগবে? রুস্তম মুনিয়ার দিকে তাকিয়ে খানিকটা হকচকিয়ে গেল। মুনিয়া কালো রঙের গাউনের মতো একটা রাত পোশাক পরেছে। পোশাক পলিথিনের মতো স্বচ্ছ। মুনিয়ার নাভির ডান দিকে লাল তিলটা পর্যন্ত দেখা যাচ্ছে। রুস্তম চট করে চোখ ফিরিয়ে নিল। অস্বস্তির কারণে সে মুনিয়ার নাম ভুলে গেল। সে বিড়বিড় করে বলল, ময়ূরী, কিছু লাগবে না স্যার, আমার নাম মুনিয়া। ও আচ্ছা মুনিয়া, সরি, নামটা ভুলে গেছি। আমাকে ময়ূরী ডাকতে যদি আপনার ভালো লাগে তাহলে ময়ূরীই ডাকবেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বিছানাটার চাদরটা কি পাল্টে দেব? না না, চাদর পাল্টাতে হবে না। আপনার কাছে একটা কমপ্লেইন আছে, বলবো? বলো। আপনার সামনে বসে বলি? সামনে আসতে হবে না, যেখানে আছো সেখান থেকে বলো। আপনার যে আর্ট টিচার, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। বলেছেন 1 ঘন্টা করে ন্যাংটো হয়ে তার সামনে বসে থাকতে। তিনি ছবি আঁকবেন, ঘন্টায় 500 টাকা দিবেন। রুস্তম বলল, এটা কোনো কুপ্রস্তাব না। আর্টিস্টরা ছবি আঁকার জন্য মডেল ব্যবহার করে। মুনিয়া বলল, আপনি যদি মডেল হতে বলতেন সেটা ভিন্ন কথা। চিনি না জানি না তার সামনে ন্যাংটো হয়ে বসে থাকবো? তাকে না করে দাও। জি আচ্ছা স্যার, আমি কি চলে যাব? হ্যাঁ, গুড নাইট। চা কফি কিছু খাবেন? না। স্যার, আপনি কি কোনো কারণে আমার উপর নারাজ? নারাজ হব কেন? আমার মধ্যে কোনো দ্রষ্টুতি দেখলে নিজের মুখে বলবেন, আমি শোধরাবো। আচ্ছা, আর এখন থেকে আপনি আমাকে ময়ূরী নামে ডাকবেন। অন্য কোনো নামে ডাকলে আমি রাগ করবো। সবাই ডাকবে মুনিয়া, শুধু আপনি ডাকবেন ময়ূরী। এখন যাও তো। ধমক দিচ্ছেন কেন স্যার? মিষ্টি করে বলুন, ময়ূরী এখন যাও। রুস্তম হতাশ গলায় বলল, ময়ূরী এখন যাও। স্যার, আমি আমার ঘরের দরজা সবসময় খোলা রাখি, কোনো কিছুর দরকার হলে চলে আসবেন। দরজা টোকা দিয়ে ঢুকবেন স্যার, আমার শোয়া খুব খারাপ, কাপড় চোপড় ঠিক থাকে না, এই জন্য বললাম। বলে ভালো করেছো। মুনিয়া এখন যাও, আমি জরুরি একটা কাজ করছি। মুনিয়া বলবেন না স্যার, আমি ময়ূরী। ময়ূরী এখন যাও প্লিজ। মুনিয়ার উপর খানিকটা মেজাজ খারাপ করে রুস্তম ঘুমোতে গেল। মেজাজ খারাপের একমাত্র কারণ উপন্যাসের শুরুটা সে এলোমেলো করে দিয়েছে, আবার নতুন করে মাথায় গোছাতে হবে। নতুন করে শুরু করা একদিক দিয়ে ভালো, কিছু কারেকশন করা হবে। বাথরুমে একা মরে পড়ে থাকাটা ভালো লাগছে না, মৃত্যু অনেকের সামনে হওয়া ভালো। ছুটির দিনে বাসায় সবাই আছে। প্রণব তার বাবাকে গল্প শোনাচ্ছে। এই সময় হঠাৎ মাথায় এলে শলারাম পড়ে গেল। শলারাম নামটাও এখন পছন্দ হচ্ছে না। প্রণব এবং সীতার সঙ্গে শলারাম যাচ্ছে না। এমন কোন নাম খুঁজে বের করতে হবে যার অর্থ মৃত্যু। তার নাম প্রণাশ রাখা যেতে পারে। প্রণাশ শব্দের অর্থ মৃত্যু, বিনাশ। প্রণাশ চট্টোপাধ্যায়ের ছেলে প্রণব চট্টোপাধ্যায়, স্ত্রীর নাম সীতা। বালিশের কাছে রাখা টেলিফোন বাজছে। রুস্তম টেলিফোন ধরে বলল, হ্যালো। পাশ থেকে নারী কণ্ঠ বলল, তোর খবর কি? রুস্তম টেলিফোনের গলা চিনতে পারে না। টেলিফোনে তার কাছে সব মেয়ের গলা একরকম মনে হয়, আবার সব ছেলের গলাও একরকম মনে হয়। রুস্তম বলল, কে? আরে গাধা, আমি তোর বুবু। বুবু কেমন আছো? ভালো। তুই কি ঘুমিয়ে পড়েছিলি? প্রায়। মাত্র 11টা বাজে, এর মধ্যেই ঘুম? শরীর ভালো তো? তোর দুলাভাইয়ের সঙ্গে আমার বিষয়ে কোনো কথা হয়েছে? না। আমি চলে যাওয়াতে সে কি পরিমাণ আপসেট বুঝতে পারছি না, তবে আফতাব চৌধুরীর উপর দুলাভাই মনে হয় রাগ করেছেন। আমাকে বলেছেন ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করাবেন। সিরিয়াসলি বলেছেন? ওর পক্ষে অসম্ভব কিছু না। বুবু আমি রাখি, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ইন্টারেস্টিং একটা কথা বলে টেলিফোন রাখ। হুট করে টেলিফোন রেখে দেওয়া ঠিক না। তুমি বলো, আমার ইন্টারেস্টিং কিছু মনে আসছে না। বুবু একটা মিনিট ধরো, আমি লাঠিটা সরিয়ে আসি। কি লাঠি? আমার বিছানার কাছে একটা বেতাল লাঠি। এখন মনে হচ্ছে লাঠিটা আমার দিকে তাকিয়ে আছে। ভয় ভয় লাগছে। লাঠি তাকিয়ে থাকবে কিভাবে? লাঠির কি চোখ আছে? তা জানি না, কিন্তু মনে হচ্ছে তাকিয়ে আছে। ডাক্তারের দেওয়া ওষুধগুলি কি তুই নিয়মিত খাচ্ছিস? খাচ্ছি। তুই এক কাজ কর, আমি সিঙ্গাপুরে যাচ্ছি, আমার সঙ্গে চল। মাউন্ট এলিজাবেথে বড় ডাক্তার দেখাবি। বুবু আমি লাঠিটা সরিয়ে তারপর কথা বলো। সাবধানে সরাতে হবে। হাত ফসকে লাঠি যদি মেঝেতে পড়ে যায় তাহলে এটা সাপ হয়ে যাবে। ওহ গড, এসব কি কথাবার্তা? লাঠি মেঝেতে পড়লে সাপ হবে কেন? মুসা আলাহিসাল্লামের লাঠি মেঝেতে পড়লে সাপ হয়ে যেত। তুই কি মুসা আলাহিসাল্লাম? তা না, তারপরও কিছু বলা যায় না। রুস্তম টেলিফোন রেখে লাঠি সরাতে গেল। ফিরে এসে টেলিফোন ধরল না। সামিনা অনেকক্ষণ হ্যালো হ্যালো করে লাইন কেটে দিল। কড়া ঘুমের ওষুধ খায় বলেই বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে রুস্তম ঘুমিয়ে পড়ে। আজ ঘুম আসছে না। সাপের ভয়ের কারণেই মনে হয় ঘুম কেটে গেছে। লাঠিটা সে নিজে কাভার্ডে দাঁড় করিয়ে রেখেছে। পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। যদি পড়েও যায় কাভার থেকে বের হতে পারবে না। তারপরেও ভয় যাচ্ছে না। কেন কে জানে।
রুস্তম উঠে বসলো, বিছানার পাশে লাইট জ্বালালো। হাতের কাছে বেশ কিছু বই সাজানো, বেশিরভাগই ডিকশনারি। তার ডাক্তার বলেছেন ঘুমের ওষুধ খাওয়ার পরেও যদি ঘুম না আসে তাহলে চোখের পাতা না ফেলে ডিকশনারি পড়বেন। চোখ ক্লান্ত হবে, ঘুম আসবে। রুস্তম ডিকশনারি খুলল। সাপের প্রতিশব্দ বের করে মুখস্থ করে ফেলাটা একটা কাজের কাজ হবে। একজন লেখকের শব্দ ভান্ডার ভালো হতে হয়। সাপ, সর্প, ওহি, ভুজঙ্গ, ফণি, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশিবিষ, উড়োগ, চক্রি, কুণ্ডলী, বিষধর, অকর্ণ, পল্লব, কাকাদর, দিরোশন, দ্বিজিন, ফণধর, ফলাকার, ফণভূত, ফণাভূত, বিলশয়, ছকশ্রুতি, বিলেশয়, কাদ্রবেয়, পবনাসন, পবনাশ, উড়নচম, বেল, কঞ্চুকি, উড়ঙ্গ, ভেকভুজ, কম্ভীষ্ম, সর্পি, নাগিনী, সর্পিনী, ভুজঙ্গী, ভুজঙ্গিনী, ভুজগী, অহিরণী। সাপের প্রতিশব্দ 41টা পাওয়া গেল। 41টা প্রতিশব্দ মুখস্থ করতে করতে রাত 4টা বেজে গেল। এখন ঘুমের চেষ্টা করেও লাভ নেই। রুস্তম বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ছাদে হাঁটতে গেল। গোলাম মোল্লা সাহেব তাকে ছাদে হাঁটতে বলেছেন। হাঁটা এবং ঘুম শরীরের জন্য মহা ঔষধ। এক ওষুধ কাজে লাগানো গেল না, এখন দ্বিতীয় ওষুধে যদি কিছু হয়। রুস্তম সূর্য না ওঠা পর্যন্ত ছাদে হাঁটলো। সাপের প্রতিশব্দ মনে করতে করতে হাঁটা। সাপ, সর্প, ওহি, ভুজঙ্গ, ফণি, নাগ, ভুজং, ভুজঙ্গম। নাস্তার টেবিলে আর্ট টিচার হোসেন মিয়া উপস্থিত হলো। বিস্মিত গলায় বলল, আপনার চোখ টকটকে লাল, ঘুম হয়নি? রুস্তম বলল, না, ভয় ঘুমাতে পারিনি। কিসের ভয়? অহিরণীর ভয়। অহিরণী কি বস্তু? সাপকে বলে অহিরণী। সাপকে অহিরণী বলে এই প্রথম শুনলাম। সাপকে সর্ব বলে, ভুজঙ্গ বলে, অহিরণী তো কেউ বলে না। অহিরণী হলো সাপের প্রতিশব্দ। সাপের 41টা প্রতিশব্দ আছে, বলবো? না না, 41টা প্রতিশব্দ শোনা এখন প্রয়োজন নেই। সাপের মতো একটা তুচ্ছ শ্রেণী 41টা প্রতিশব্দ থাকারও প্রয়োজন নেই। সাপ এবং সর্প দুটাই যথেষ্ট। গত রাতে আপনি যেমন ঘুমাতে পারেন নাই, আমিও পারিনি। আপনাকে সাপ ডিস্টার্ব করেছে, আমাকে মুনিয়া মেয়েটা ডিস্টার্ব করেছে। ঘটনা শুনবেন? রুস্তম হ্যাঁ না কিছু বলল না। নাস্তা খাওয়া শুরু করলো। এ বাড়িতে 30 দিন একই নাস্তা, চালের আটার রুটি, সবজি, একটা ডিম পোচ। হোসেন মিয়া বলল, রাত 11টার দিকে ঘুমাতে গেছি। দরজায় টোকা। দরজা খুলে দেখি মুনিয়া একটা নাইট ড্রেস পরে এসেছে। এই ড্রেস থাকা না থাকা সমান। মুনিয়া বলল সে মডেল হতে রাজি আছে, 1 ঘন্টা সময় দিবে। আমি বললাম, মুনিয়া, আমি দুপুর রাতে কাজ করবো না, সানলাইটে কাজ করবো, সকালে 11টার দিকে আসো। মুনিয়া বলল, আপনি আমাকে মুনিয়া ডাকবেন না, স্যার আমার নতুন নাম দিয়েছেন ময়ূরী, এখন থেকে ময়ূরী ডাকবেন। আমি বললাম, ঠিক আছে ময়ূরী ডাকবো, এখন যাও, আমি সব রেডি করে রাখবো। ঠিক 11টা থেকে 12টা, এই 1 ঘন্টা আমার সেশন। সাজগোজ কিচ্ছু করবে না, নো লিপস্টিক, নো মেকআপ। মুনিয়া বলল, 500 টাকা হবে না, ঘন্টায় 2000 দিবেন। চিন্তা করেছেন অবস্থা? ঘন্টায় 2000 চায়। মেয়েটা কে বলুন তো? জানি না কে, কারোর আত্মীয় হবে। খোঁজ নেবেন। আমার তো তাকে ডেঞ্জারাস মেয়ে বলে মনে হচ্ছে। কোনো একদিন সবাই ঘুমিয়ে থাকবে, সে সবার গলা কেটে জিনিসপত্র নিয়ে চলে যাবে। আমি খোঁজ নেব। হোসেন মিয়া বলল, আমি তাকে লাস্ট অফার দিয়েছি পার আওয়ার 1000। সে বলেছে চিন্তা করে দেখবে, যদি পুষে তাহলে আসবে। এখানে পুষাপুষির কি তাই বুঝলাম না। চেয়ারে 1 ঘন্টা বসে 1000 টাকা, নট এন ম্যাটার অফ জোক। সকাল 10:30। হোসেন মিয়া ক্যানভাস গ্লাস দিয়ে রেডি করছে, চারকোলের পেন্সিল কেটে অপেক্ষা করছে। ঘরের আলোর ব্যাপারটা ঠিক করেছে। লাইটের সোর্স পূর্ব দিকের জানালা। যে চেয়ারে মুনিয়া বসবে সেটা রাখা হয়েছে জানালার পাশে। আলো এবং জানালার শিকের ছায়া পড়বে মুনিয়ার গায়ে। লাইট অ্যান্ড শেডের একটা খেলা। 1 ঘন্টার লাইট অ্যান্ড শেডের অবস্থান বদলাবে। সূর্য তার এক্সিসে আরো ধীর গতিতে ঘুরলে আর্টিস্টদের সুবিধা হতো। ঠিক 11টায় মুনিয়া উপস্থিত হলো। হোসেন মিয়া বলল, দেরি করবে না, কাঠের চেয়ারে বসো। তোমার সামনে আমি একটা লাল বল ঝুলিয়ে দিয়েছি, তুমি তাকিয়ে থাকবে লাল বলটার দিকে। মুনিয়া বলল, কাঠের চেয়ারে আমি বসবো না, গদিওয়ালা চেয়ার ছাড়া আমি বসতে পারি না। চেয়ার উপর কুশন দিয়ে দিচ্ছি, কুশনে বসো। আজ বসবো না। আজ সমস্যা কি? আজ সোমবার, সোমবার আমার জন্য অশুভ। এক পামিস্ট আমার হাত দেখে বলেছেন সোমবার আর বুধবার অশুভ। আপনি যে লাল বল ঝুড়েছেন, এই বলের দিকে আমি তাকিয়ে থাকতে পারবো না। লাল রঙ আমার জন্য অশুভ, এই জন্য আপনি অন্য কালারের বল ঝুলাবেন। নীল হলে ভালো হয়, নীল রং আমার জন্য শুভ। আচ্ছা যাই। মুনিয়া চলে গেল। হোসেন মিয়া বিড়বিড় করে যেসব কথা বলল তা লেখা যাবে না, পাঠকদের রুচিতে আঘাত করা হবে।
পাঠকরা এই ধরনের কথা সবসময় শুনেন, কিন্তু লিখিত ভাষ্য পছন্দ করেন না। রুস্তম মুনিয়া মেয়েটির বিষয়ে খোঁজ খবর করলো। কেউ কিছু বলতে পারল না। বাবুর্চি মরিয়ম ঝাঁঝালো গলায় বলল, আমি এর চিনবো কেমনে? এ আমার কোনো আত্মীয় না, স্বজন না, আমার গ্যারামেরও না। আমার কথা যদি বিশ্বাস না হয় পাক কোরআন আনেন, পাক কোরআনে হাত দিয়া বলবো, আমার অজু আছে। মরিয়মের স্বভাব হচ্ছে যে কোনো কথাই পাক কোরআনে হাত দিয়ে বলতে চায় এবং সবসময় তার অজু থাকে। এবার গ্যাস লিক করে রান্নাঘর ভর্তি হয়ে গেল মিথেন গ্যাসে। মরিয়মকে জিজ্ঞেস করা, সে বলল, আমি নিজে হাতে গ্যাসের চুলা বন্ধ করেছি। বন্ধ করেও আমার শান্তি হয় না, 2 বার চেক করেছি। যদি আমার কথা বিশ্বাস না হয় পাক কোরআন আনেন, পাক কোরআনে হাত দিয়ে বলবো, আমার অজু আছে। ড্রাইভার এবং ড্রাইভারের সঙ্গী চশমা পরা ফুলবাবুও বলল, এ মেয়ে তাদের কেউ না। চণ্ডীবাবু বলেন, মেয়ের নাম মুনিয়া, মুসলমান কন্যা, এর বেশি কিছু জানি না, তবে মেয়ের স্বভাব চরিত্রে ভালো। আমার দাদু ডাকে। একদিন মাথায় তিলের তেল মালিশ করে দিয়েছে, এমন আরামের মালিশ, মালিশের মাঝখানে নিদ্রায় চলে গেছিলাম। বাড়ির দারোয়ান বলল, সে এই মেয়ে বিষয়ে কিছু জানে না, তার বাড়ি খুলনার বাগেরহাটে। এই তথ্য নাকি মেয়ে তাকে দিয়েছে। একটা মেয়েকে কেউ চেনে না, অথচ 4-5 মাস ধরে সে এই বাড়িতে আছে। বিস্ময়কর ঘটনা। রুস্তমের উচিত এক্ষুনি তাকে ডেকে জিজ্ঞেস করা। রুস্তম ঠিক করলো তাড়াহুড়ার কিছু নেই। রাতে মুনিয়া এসে যখন জিজ্ঞেস করবে স্যার কিছু লাগবে, তখন জিজ্ঞেস করলেই হবে। রুস্তমের মোবাইল ফোন অনেকক্ষণ ধরে বাজছে। নিতান্ত অনিচ্ছায় সে টেলিফোন ধরল। টেলিফোন করেছেন তার দুলাভাই। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, ঘটনা কিছু শুনেছ? তোমার বোন শুধু যে চলে গেছে তা না, আমারে পথের ফকির বানিয়ে গেছে। রুস্তম বলল, বুবু চলে গেছে এইটুকু জানি, আপনাকে পথের ফকির বানিয়ে গেছে এটা জানি না। আমার সমস্ত টাকা পয়সা ছিল দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্টে, তাকে খুশি রাখার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট করা। বেশিরভাগ চেক তাকে দিয়ে কাটাতাম, এতে সে খুশি হতো। ব্যাংকে আমার 81,36,000 টাকা ছিল, সে 81 লাখ টাকা নিয়ে চলে গেছে। এখানেই শেষ না। আর কি, ব্যবসা সব ছিল তার নামে। আমার ধারণা সব যে আফতাব হারামজাদাটাকে লিখে দিয়েছে। আজ সকালে জুতার দোকানে গেছে, সবাই দেখি কেমন কেমন করে তাকায়। ম্যানেজার ক্যাশ দেখছিল, সে আমাকে দেখে উঠে পর্যন্ত দাঁড়ায় নেই। মন এমন অস্থির, কি করবো বুঝতে পারছি না। দুলাভাই সাইকেল চালানো মনের অস্থিরতা কমে, ব্যালেন্স রাখতে হয় তো, এই জন্য। ব্রেনের যে অংশ অস্থিরতার জন্য দেয়, সে অংশ তখন ব্যালেন্স রাখার জন্য ব্যস্ত থাকে। আমার সাইকেলটা পাঠিয়ে দেবো দুলাভাই, সাইকেল চালাবেন? আমি সাইকেল চালাতে পারি না। সাইকেলের প্রসঙ্গটা বাদ রাখো। তোমার বুবুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? গত রাতে কথা হয়েছে। কিছু বলেছে? বলেছেন তারা সিঙ্গাপুরে যাবেন। হারামজাদি সিঙ্গাপুরে যাচ্ছে, কবে যাচ্ছে সেটা তো বলেন নাই। তোমার সঙ্গে সামনাসামনি কথা হওয়া দরকার, চলে আসো। এখন আসতে পারবো না দুলাভাই, কাল সারা রাত আমার ঘুম হয়নি। পণ্যকের ভয়ে জেগেছিলাম। পণ্যকটা কি? সাপের আরেক নাম পণ্যক। বলো কি, সাপের 41টা নাম আছে দুলাভাই, বলবো? অবশ্যই বলবে। ডাক্তারের সঙ্গে তোমার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে? 17 তারিখ। ওই দিন তুমি আমার সঙ্গে নিয়ে যাবে। জি আচ্ছা। এখন কি সাপের প্রতিশব্দগুলো আপনাকে বলবো? রুস্তমের দুলাভাই হতাশ গলায় বললেন, বলো। রুস্তম বলা শুরু করলো, সাপ, সর্প, ওহি, ভুজঙ্গ, ফণি, নাগ, ভুজগ, ভুজঙ্গমা, আশিবিশ, উড়গ, চক্রি, কুণ্ডলী। থামো তো। রুস্তম থামলো। তোমাকে নিয়ে এক জায়গায় যাব, এক পীর সাহেবের কাছে। আগে হিন্দু ছিলেন, ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন, এখন বিরাট পীর, কামেলিয়াত হাসিল করেছেন। তার কাছ থেকে তোমার জন্য একটা তাবিজ আনবো। আমিও একটা তাবিজ নেব। আপনি তাবিজ নেবেন কেন? বশীকরণ তাবিজ। তাবিজের গুণে সামিনা ফিরে আসবে। ভাড়াটে গুন্ডা লাগবে না, আমি গোলাম মোল্লা আঙ্কেলকে বলে রেখেছি। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পীর সাহেবের কাছে কখন যাবে? আপনি বললে এখনই যেতে পারি। ওনার নাম কি? নাম কেউ জানে না, সবাই ভাই পীর ডাকে। ভাই পীরের হুজরাখানাম ভর্তি মানুষ। এক মহিলা 3 মাসে সন্তান নিয়ে এসেছেন, সে ক্রমাগত কেঁদে যাচ্ছেন। এক মধ্যবয়স্ককেও কাঁদতে দেখা গেল, তার কাঁধে গামছা, সে কাচ্ছার গামছায় চোখ মুছছে। সাক্ষাৎ প্রার্থীদের সকাল 9টার মধ্যে নাম রেজিস্ট্রি করতে হয়। আজকের মতো রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে। আমিন রুস্তমের দিকে তাকিয়ে বলেন, তুমি ঝিম ধরে বসে থাকো, আমি ব্যবস্থা করছি। খাদেমকে টাকা খাওয়ালেই ডাক পড়বে। রুস্তম বলল, পীর সাহেবের ভিজিট কত? আমিন বলল, উনি টাকা পয়সা নেন না, দান বাক্স আছে, দান বাক্সে যার যা ইচ্ছা দেয়। আমিন কি ব্যবস্থা করেন বুঝা গেল না, তবে 10 মিনিটের মাথায় তাদের ডাক পড়ল। ভাই পীরের দরবার শরীফ যথেষ্টই আধুনিক। এসি চলছে, ঘর ঠান্ডা, মেঝেতে টকটকে লাল রঙের কার্পেট। কার্পেটের এক কোণায় ভাই পীর খানিকটা খুঁজো হয়ে বসে আছেন, তার চোখে চশমা, হাতে সিগারেট, ছাই ফেলার জন্য দামি অ্যাশট্রে আছে। সব পীর সাহেবদের সঙ্গে সর্বক্ষণিক খাদেম জাতীয় লোকজন থাকে, ইনার সঙ্গে নেই। ভাই পীর সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, আপন দুজন ভালো আছেন? দয়া করে বসুন। বসতে বসতে একটা ফুলের নাম বললেন। আমিন বললেন, পারুল ফুল। ভাই পীর আস্তে আস্তে বললেন, পারুলের মাঝের অক্ষরটা কেটে দিলে হয় পাল। আপনার স্ত্রীর পালের হাওয়া লেগেছে, হাওয়া উঠেছে বলেই হাওয়া লেগেছে। হাওয়া যখন থেমে যাবে তখন পাল চুপসে যাবে।
আমিন বললেন, হাওয়া কখন থামবে? ভাই পীর বললেন, সেটা আমি বলতে পারবো না, আমি আবহাওয়া দপ্তরের কেউ না। রুস্তম বলল, আমি কি একটা ফুলের নাম বলবো? বলুন। বকুল। ভাই পীর হাতের আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে বললেন, বকুলের মাঝের অক্ষর ফেলে দিলে হয় বল। বল আপনার পায়ে, কিন্তু সবাই ধরে নিয়েছে আপনার পায়ে নেই। এটা একটা আফসোস। আমিন ভীত গলায় বললেন, আমার স্ত্রী কি ফিরবে? ভাই পীর বললেন, কনফুসিয়াস বলেছেন যে বস্তু উপরে উঠে সেই বস্তু একসময় নিচে নেমে আসে। আপনার স্ত্রী যদি উপরে উঠে থাকেন তাহলে নেমে আসবেন। তাকে নেমে আসার জন্য আমি কি কিছু করতে পারি? কিছুই করতে পারে না। মানুষ জানে না সে নিয়তির সন্তান। সে ভাব করে যে তার ফ্রি উইল আছে। এটা ভেবে সে আনন্দে পায়। একটি পতঙ্গের যেমন ফ্রি উইল বলে কিছু নেই, মানুষেরও নেই। রুস্তম বলল, আপনি বলেছেন সবই নিয়তির খেলা। আমি ক্ষুদ্র মানুষ, আমার বলাই কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের মতো বড় মানুষ বলেছেন মায়ার খেলা। মায়ার নিয়তি তো একই। আমিন বললেন, এটা তো একটা নৃত্যনাট্য। ভাই পীর বললেন, নৃত্যনাট্যের ভেতরে আসল নৃত্য। কবিগুরুর একটা গান কি শুনবেন? আমিন অবাক হয়ে বললেন, আপনি গান গাইবেন? ভাই পীর বললেন, আমার গলায় সুর নেই, গান গাইতে পারবো না, কবিতার মতো করে বলবো। যারা কথা দিয়ে তোমার কথা বলে, তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে। একের কথা আরে বুঝতে নাহি পারে, বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে। যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর, তাদের সুরে সবাই মেলে নিকট হতে দূর। বোঝে কি নাই বোঝে, থাকে না তার খোঁজে, বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণ তলে। আবৃত্তি শেষ করে ভাই পীর বললেন, কিছু বুঝেছেন? আমিন বললেন, জি না। ভাই পীর সিগারেট টান দিতে দিতে বললেন, আপনারা এখন বিদায় হন, অনেকেই বসে আছে। তাদের সবাইকে কিছু না কিছু বলে ভড়কে দিতে হবে। সবাই এসেছে ভড়কানোর জন্য। হুজুরখানা থেকে বের হয়ে আমিন বললেন, বিরাট ভণ্ড, থাবড়ানো দরকার। রুস্তম বলল, থাবড়ালেন না কেন? আমিন হতাশ গলায় বললেন, মানুষ হয়ে জন্মানোর এই এক সমস্যা, যার যা করতে ইচ্ছা করে তা করা যায় না।